আচ্ছা, যারা মাত্র আসছে তাদের জন্য বলে দিচ্ছি, ডিউ টু several problems we will not conduct the classes today, it will be held on next class. ঠিক আছে, আজকে আমরা জাস্ট আমাদের কোর্সের বাকি অংশটা কমপ্লিট করব। ওকে, তো দেখো আমি লাস্ট ক্লাসে যে ফর্মুলাগুলো দেখেছিলাম সেগুলো আজকে আবার একটু দেখাই, তারপর আমরা গ্রাফে চলে যেতে পারবো। আর আজকে অ্যানোটেশন হয়তো সম্ভব হবে না, আমার কাছে আসলে আমার ডিভাইসটা এখন অ্যাক্টিভেট করা হয়নি ল্যাপটপ নষ্ট হওয়ার পরে। সো আমি মুখে বলবো, একটু সাবধানে শুনবা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আমরা ফর্মুলাগুলো লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, তারপর আমরা একটু ফর্মুলাগুলো আজকে একটু আবার মনে করিয়ে দিই। এই যে আমার যদি ডিরেক্টলি যদি তোমার মনে করো তার কোএফিসিয়েন্ট গুলো ফাইন্ড আউট করি, অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করি, তাহলে আমরা এই ওয়ার্কিং ফর্মুলাটা ইউজ করব, n of sum of xy minus sum of x sum of y divided by root of square root of n sum of x square minus sum of x whole square into n sum of y square minus sum of y whole square। এটা হচ্ছে আমরা ডিরেক্টলি যদি ইউজ করি, ঠিক আছে? আর যদি আমরা এটাকে শর্টকাট ফর্মে নিয়ে যাই, তাহলে আর এক্স ওয়াই এবং আর ইউ বি সেম জিনিস, জাস্ট এক্স এর জায়গায় হবে ইউ আর ওয়াই জায়গায় কত হবে? ভি। ভি। ঠিক আছে, যেখানে আমরা ইউ এবং ভি কে এভাবে সেট আপ করে নিব। আমি আবার বলছি, আমি অ্যানোটেট করতে পারছি না বিকজ মাত্র উইন্ডোজটা ইনস্টল করা মানে সেট আপ করা হয়েছে। নেক্সট হচ্ছে, যদি আমরা বি ওয়াই অন এক্স যদি ক্যালকুলেট করি, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। n of sum of x y, অর্থাৎ আপার পার্টটা ঠিক থাকবে, লোয়ার পার্টটা শুধু চেঞ্জ হবে। সিমিলারলি b of x on y হলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ফর্মুলা দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। আচ্ছা, আর যদি শর্টকাট ফর্মে যাই তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তোমার এখানে মনে রাখতে যেটা হবে y বাই x, y on x হচ্ছে k বাই h, কারণ y টা উপরে তাহলে k টা উপরে। আর যদি b x on y হয় তাহলে h বাই k। এগুলোর মধ্যে একটা মিল আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর এটা হচ্ছে রিগ্রেশন লাইন y on x, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। উপরের ফর্মুলাটা আমরা কাজে লাগাই না। আর কখনো কখনো আমরা এমনও করি, y ইকুয়াল টু এই যে সাম অফ y বাই x, এটাকে আমরা রাইট পার্টে নিয়ে যাই, তাহলে y ইকুয়াল টু সামথিং একটা ইকুয়েশন চলে আসে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর যদি কখনো x অন y যদি একটা ফাংশন হয়, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব এবং সেক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। এবং আমরা সাধারণত যেটা করি, সাম অফ x বাই n এটাকে আমরা রাইটে নিয়ে যাই, তাহলে x ইকুয়াল টু সে my প্লাস সামথিং একটা মানে একটা কনস্ট্যান্ট, এরকম একটা ইকুয়েশন চলে আসবে। এই ছিল আমাদের ফর্মুলা। আর এই ফর্মুলা আমি বলেছিলাম তোমাদের রিয়েল লাইফ কাজে লাগবে, এগুলো আমরা আমাদের এখানে কাজে লাগাবো না। এই পেজ নাম্বার কত এটা? 18। আর 19 আমরা কি করেছিলাম? র্যাঙ্ক কোরিলেশন তো প্রিভিয়াস ক্লাসে দেখিয়ে দিয়েছি, তাই না? ঠিক আছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো ফর্মুলাগুলো দেখে নিলাম, এবার আমরা আমাদের ম্যাথ কন্টিনিউ করি। ওকে, তো চলো স্টার্ট করা যাক। দেখা যাচ্ছে? আচ্ছা, এটা নট রেসপন্ডিং, জাস্ট ওয়েট, এটা রেসপন্ড করুক। আচ্ছা, এটা বন্ধ করে আবার চালাই, সমস্যা করছে।
আই হোপ এখন দেখা যাচ্ছে। ওকে, ফার্স্ট অফ অল এখানে এক্স ওয়াই গিভেন, এক্স ওয়াই গিভেন না, এখানে হচ্ছে এক্স হচ্ছে স্টুডেন্টের হাইট, সরি ওয়েট, আর ওয়াই হচ্ছে হাইট। ওগুলো অবশ্যই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি তোমাদেরকে এক্স এর যে ভ্যালু দিয়ে দিব। আমাদের কি কি লাগে সেটা আমরা মনে রাখবো। আমাদের এখানে সবসময় 5টা কোয়ান্টিটি লাগে। এক্স ওয়াই দে উইল বি গিভেন এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই গুণফল। তার কয়টা কলাম স্ক্রিন লাগবে? কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন তো এখন দেখা যাচ্ছে। ও স্যার, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 5টা কলাম লাগবে ন্যাচারালি, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই। সিমিলারলি আমাদের শর্টকাট মেথডে যেতে চাই, দ্যাট মিন্স কোডিং মেথডে যেতে চাই, তাহলে আমাদের প্রথমে ইউ এবং ভি কনস্ট্রাক্ট করতে হবে, দেন ইউ স্কোয়ার, ভি স্কোয়ার অ্যান্ড ইউ ভি। তাহলে ইন টোটাল কয়টা কলাম হচ্ছে এখানে? 10টা। 10টা না? জি স্যার। আমি যেটা দিয়ে দিব, বাকিগুলো তোমাদেরকে রেডি করতে হবে। এই হচ্ছে অবস্থা। তো এখন চলো, এগুলো তো আসলে বোঝানোর তেমন কিছু নাই। এই যে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই জাস্ট গুণ করে দেওয়া, তারপর এগুলো সাম করা, এগুলোকে বুঝাইতে হবে? না স্যার, এগুলা নেক্সট হচ্ছে ইউ। দেখো, ইউ তৈরি করতে গেলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে আমি কাকে নিব। আমার এখানে মিনিমাম হচ্ছে 49 আর ম্যাক্সিমাম কত, 80 না? জি স্যার। জি স্যার। এটা মাঝামাঝি তুমি একটা ভ্যালু নিতে পারো, কিন্তু আমি বেশিরভাগই দেখলাম যে 70 এর কাছাকাছি। একটু ভালো দেখো তো, ম্যাক্সিমাম 70 এর কাছাকাছি না? জি স্যার। এই জন্য আমি এ ধরেছি 70, বাট তুমি এটা রিজিড না, তুমি এটাকে 75 ধরতে পারো, 65 ধরতে পারো, বাট কি ধরতে হবে এটা পরীক্ষা আমরাই দিয়ে দিব, যদি কোশ্চেন থাকে আর কি। এটা নিয়ে তোমাকে আসলে ঝামেলা পোহাইতে হবে না। তারপরে এখানে আমার ডিফারেন্সটা প্রায় 30 এর কাছাকাছি না? 49 থেকে 80, 31, যার জন্য আমি এখানের মধ্যে এইচ গুলো 10 ধরেছি। ওয়ান্স अगेन এটা তোমার চয়েস থাকবে, ঠিক আছে? যখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিব এটা তোমার চয়েস, তুমি কি 5ও ধরতে পারো, 20 ধরতে পারো। তো 20 ধরলে এখানে অনেক ছোট হয়ে যায় না? এই জন্য 10 ধরেছি। আবার বলছি, পরীক্ষায় এই যে কোয়ান্টিটি গুলো তোমাদেরকে দেওয়া থাকবে, সো তোমরা ঝামেলায় পোহাবা না, তোমরা জাস্ট এখানে সেট আপ করবা। এই প্রতিটা এক্স কে দেখো, এই যে প্রতিটা এক্স, এটাকে আমরা কি করলাম, 70 বিয়োগ করলাম এবং 10 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? এবার দেখবা সবগুলা এইভাবে দেখো, এরকম না সবগুলোই? তারপর এগুলো সাম করে দিলাম, -2.4 আসছে। নেক্সট হচ্ছে ওয়াই। দেখো ওয়াই তে মিনিমাম ভ্যালু কত, 63 এন্ড ম্যাক্সিমাম হচ্ছে 70। তাহলে জাস্ট এটা রেঞ্জ কত, 8। 63 থেকে 70 পর্যন্ত 8 না? এর জন্য মাঝামাঝি ভ্যালু ধরছি 65 আর 5 আমরা স্কেলিং করেছি 5 দিয়ে, দেখছো? সিমিলারলি এখানে আমরা ভি গুলোকে মেজার করেছি, দেখো প্রতিটা 65 দিয়ে ভাগ করে 65 বিয়োগ করেছি এবং কি করেছি, 5 দ্বারা ভাগ করে দিয়েছি। দোজ আর দ্য কোয়ান্টিটিজ এন্ড ফাইনাল যোগ করে দিয়েছি 1.6। আর এখানেও ইউ স্কোয়ার, ভি স্কোয়ার, ইউভি সবগুলো ক্যালকুলেট করেছি, সবগুলো সাম নিয়েছি। সহজ বিষয় না? জি স্যার। আর ফর্মুলা যেহেতু দেখিয়ে আসছি, ওই ফর্মুলা জাস্ট এটা বসিয়ে দিয়েছি। এখানে n = 12, কারণ আমি 12 জন স্টুডেন্টের হাইট এন্ড ওয়েট নিয়েছি। n = কত তাহলে এখানে? 12। ফর্মুলা তোমাদের হাতে আছে, সেটা বোঝাতে গেলাম না, ফর্মুলায় ভ্যালুগুলো বসাই দিবা এবং সেটা দেখা যাচ্ছে 0.56। এবং এটা মোর দ্যান 5, তাহলে মোটামুটি এটা পজিটিভলি কোরিলেটেড, স্ট্রংলি কোরিলেটেড না? কারণ 0.5 এর উপরে, জি স্যার। 0.5 উপরে হলে আমরা কি বলি? স্ট্রংলি কোরিলেটেড। স্ট্রংলি কোরিলেটেড। 0.5 এর নিচে হলে উইকলি কোরিলেটেড। আর একদম যদি 1 হয়ে যায় তাহলে স্ট্রিক্টলি কোরিলেটেড। আর 0 হলে, 0 হলে কি হবে? নন কোরিলেটেড। 0 হতে পারে না, এটা বলতে পারি না, সে 0 হয়ে যেতেই পারে, তখন আমরা কি বলবো? নন কোরিলেটেড। নন কোরিলেটেড। সিমিলারলি বি ওয়াই এন্ড এক্স এর মধ্যে আমাদের ফর্মুলাতে বসাই, ফর্মুলা দেখাচ্ছি না যেহেতু ফর্মুলা দেখে আসছি, তাহলে পাওয়া যাচ্ছে 0.14056। আর বি এক্স অন ওয়াই যদি আমি বসাই
2.30769। এখন কোনটা বড় দেখো তো, y on x বড় নাকি x on y বড়? x on y, প্লিজ ডোন্ট সে x by, এটা x on y, তার মানে x টা y এর উপর ডিপেন্ড করে, যে নিচে থাকবে সে ডমিনেন্ট। তাহলে এখানে y এর ক্ষেত্রে বেশি, তাহলে y এখানে ডমিনেন্ট। তার মানে দেখা যাচ্ছে এখানে হাইটটা ডমিনেন্ট, ওয়েট নয়। কে ডমিনেন্ট? হাই। হাইট, কারণ হচ্ছে x হচ্ছে ওয়েট আর y হচ্ছে হাইট, তাহলে হাইট হচ্ছে ডমিনেন্ট। সিমিলারলি তুমি যদি শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করো, ওই যে ইউভি দিয়ে যে ফর্মুলা দেখালাম, দেখবা রেজাল্ট সেম আসছে। সেম আসছে না? ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, যেহেতু আমার ফর্মুলাতে রিগ্রেশন লাইন ফাইন্ড আউট করার জন্য আমার এক্স বার ওয়াই বারের দরকার ছিল, তাই না? এক্স বার নির্ণয় করছি, দেখো সাম অফ এক্স আই ডিভাইড বাই এন, তাই না? দেখো তো সাম অফ এক্স আই ডিভাইড বাই এন না? Yes, sir. সেটা পাওয়া গেল কত? 68। সিমিলারলি ওয়াই বার হচ্ছে সাম অফ ওয়াই বার ডিভাইড বাই এন, সেটা আসছে কত? 65.7 তুমি ধরে দিতে পারো, যেহেতু এখানে ওয়েট খুব একটা বেশি তোমার সফিস্টিকেটেড কিছু নয়। দেন হচ্ছে কি, আমরা এখানে তোমার রিগ্রেশন লাইন, ওই যে লাইনের ইকুয়েশন দেখেছিলাম না, y ইকুয়াল টু কি b অফ y অন x, x মাইনাস x বার প্লাস y বার, ওটা আমি সিম্পলিফাই করে দিয়েছি, বুঝছো? তোমরা ক্যালকুলেটরে বসা সিম্পলিফাই করে তারপর লিখবা। সরাসরি তো এটা ছিল না, ছিল ইকুয়েশনটা আসলে কি ছিল? ইকুয়েশনটা ছিল এরকম যে y ইকুয়াল টু b y অন x, তারপর কি ছিল? x মাইনাস x বার, x বার তো আর লিখতে পারতেছি না আমি এখানে বার x লিখি, প্লাস বার y। তাহলে ফর্মুলাটা এটা ছিল না? জি স্যার। এটাকে আমরা এখানের মধ্যে বি ওয়াই এন এক্স এর ভ্যালু বসাচ্ছি, তারপরে এক্স বারের ভ্যালু বসাচ্ছি, এটা বার, তারপরে ওয়াই বারের ভ্যালু বসাচ্ছি, এগুলা বসানোর পরে তারপর ক্যালকুলেট করলে তোমার এই লাইনটা পাওয়া যায়। ঠিক আছে। সিমিলারলি এক্স এর ফর্মুলা যদি আমি আসি, সেম জিনিস, শুধু তখন ওয়াই জায়গায় এক্স চলে আসবে, তাই না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে লাইনগুলো স্কেচ করব। একটা স্ট্রেট লাইন স্কেচ করার উপায় কি বলো তো? একটা স্ট্রেট লাইন যদি তুমি স্কেচ করতে চাও, তোমাকে কি করতে হবে? এনি আইডিয়া? দুইটা পয়েন্ট লাগবে। রাইট, দুটো পয়েন্ট লাগবে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে, এখানের মধ্যে এই লাইনের উপরে এক্স এর দুটো ভ্যালুর জন্য ওয়াই দুটো ভ্যালু নিয়েছি। এখানে ব্যাপারটা আসলে বোঝা যাবে না, এটা আমি তো আমার সুবিধার্থে নিয়েছি, এটা সরলরেখা আঁকার জন্য নিয়েছি। ঠিক আছে। তো এখানে এক্স এর দুটো ভ্যালু আমি বসিয়েছি, ওয়াই দুটো ভ্যালু আমি পেয়েছি এই লাইনের উপরে। কত ভ্যালু বসিয়েছি এই মুহূর্তে? এক্স এর একদম লোয়ার লিমিটটা বসিয়েছি। এক্স এর লোয়ার লিমিট বসালে কত হয় দেখো তো, এখানে এক্স এক্স শো করে কিনা একটু দেখি আমি। এগুলো হচ্ছে এই লাইনের উপরে, পয়েন্টটা শো করলে ভালো হইতো। কত বসিয়ে এটা পেয়েছি সেটা তো এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, আমরা দুটো ভ্যালু এখানে বসাই আমাদের ইচ্ছা মতো। লাইনগুলো চেঞ্জ হবে একটু, কোনো সমস্যা নাই। ভ্যালু কিভাবে আসছে সেগুলো তোমাদের একটু দেখাই এখন। ধরো এই যে লাইনটা, এখানে আমরা এটা মাঝামাঝি দুটো ভ্যালু বসাই। ধরো 60, তোমার 60 এবং 70 বসাই, বসাতে পারি না? এখন কিভাবে বসাবা দেখো, ইজ ইকুয়াল টু 0. এটা কত? 0.1405 এক্স আমি 60 বসাই, ইন্টু
60 প্লাস 56.12 একটা পয়েন্ট পাইছি না? ঠিক আছে, কত বসাইছি দেখো তো, 60। ঠিক আছে, সেম জায়গায় আমি যদি 65 বসাই তাহলে কত বসাবো? ইকুয়াল টু 0.1405 ইন্টু 65 প্লাস কত 56.12 কত পেয়েছি দেখো, প্রথম লাইনটা চলে আসছে না, 60 এবং 65 বসাইছি। ঠিক আছে, আচ্ছা এখন প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেল সবসময় y ইকুয়াল টু mx প্লাস c এই লাইনটা চিনে, সে x ইকুয়াল টু মনে করো কোনো লাইন চিনে না। এই জন্য এই যে লাইনটা এটাকে আমি সিম্পলিফাই করে এইভাবে লিখেছি, এছাড়া আমার অ্যাকচুয়ালি উপায় ছিল না। বুঝতে পেরেছো? নাহলে ভ্যালুটা সে দেয় না। তাহলে সেখানেও আমি 60 এবং 65 বসা, অর্থাৎ দুটো লাইনের মধ্যে আমরা কম্পেয়ার করব। তাহলে 60 এবং 65, তাহলে 60 প্লাস 83.54 divided by 2.31 কি হলো, divided by 2.31 একটা পাইলাম, আরেকটা বসাতে হবে, আরেকটা 65 ছিল না, equal to 65 plus 83.54 divided by 2.31। দেখো এখন যে লাইনটা খাড়া সেটা কিন্তু তোমার মোর কেস, তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মোড এখানের মধ্যে তোমার ডমিনেন্ট। তাহলে এই পরের লাইনটা অধিকতর খাড়া না? দেখো তো স্লোপ যদি হিসাব করি, তাহলে এখানে এই ক্ষেত্রে এই ওয়াই ভেরিয়েবলটা হচ্ছে তোমার মোড ডমিনেন্ট, কারণ ওয়াইটা ছিল এখানে আসলে ইনপুট, এই যে অরিজিনাল লাইনটি হিসাব করলে। এখন তোমাদের পরীক্ষার কাজটা কি হবে সেটা জানো? তোমাদের পরীক্ষাতে কাজ হচ্ছে এই গ্রাফ থেকে এক্স এর একটা আননোন ভ্যালু দিলে ওয়াই একটা ভ্যালু খুঁজে বের করা। লাইক আমি যে এক্স একটা এখানে এক্স একটা ভ্যালু দিই, এখানে দিই, তাহলে তুমি কি করতে পারবা? এক্স একটা ভ্যালু যদি দিই তাহলে তুমি কি করবা? এটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি গ্রাফ থেকে এটা নিয়ে আসলে আমরা মানবো না। ধরো এক্স একটা ভ্যালু যদি আমি তোমাকে দেই, এখানে ইনসার্ট করার কোনো সুযোগ আছে কিনা একটু দেখি শেপগুলা। হ্যাঁ আছে। ধরো আমি তোমাকে এখানে এক্স একটা ভ্যালু দিলাম, তাহলে আমি কি করব? এখান থেকে প্রথমে এই এখানে পর্যন্ত যাব, এখানে ইন্টারসেক্ট করছে না? দেখো তো, জি স্যার, এখানে ইন্টারসেক্ট করছে। সেটার জন্য আমি আবার কি করব? তখন তোমার এখান থেকে আবার এখানে ইন্টারসেক্ট করাবো, এখান থেকে আমি এখন এদিকে যাব, এদিকে যাওয়ার পরে এই যে ওয়াই অ্যাক্সিসে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে না? জি স্যার, করতে কিনা? সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড ওয়াই ভ্যালু। এটা কি আমার রিকোয়ার্ড ওয়াই ভ্যালু। ওয়াই ভ্যালু। এভাবে গ্রাফ থেকে কিন্তু এক্স এর সাপেক্ষে তোমাকে ওয়াই ফাইন্ড আউট করতে হতে পারে। তাহলে আমি এখানে এক্স এর একটা ভ্যালু দিয়ে দিলাম, লুক এট দিস, দিস ইজ গিভেন এক্স। এটা কি গিভেন? তুমি কি করবে? এখান থেকে প্রথমে হরিজন্টালি উঠবা, যেখানে ইন্টারসেক্ট করবে, সরি ভার্টিক্যালি উঠবা, যেখানে ইন্টারসেক্ট করবে এখানে হরিজন্টালি গেলে এখানে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ভ্যালু। তাহলে তোমার এক্স এর ভ্যালু দিয়েছে এখানে, তুমি ওয়াই ভ্যালু পেয়েছো এখানে। বুঝতে পেরেছো? এটা কোথা থেকে নিতে হবে? গ্রাফ থেকে। নিশ্চয়ই ডিরেকশনটা বুঝতে পারছো? এটা হচ্ছে যখন রিগ্রেশন লাইন y অন x ইউজ করবা, কারণ y টা x এর উপর ডিপেন্ড করে, তার মানে x দিব তুমি y আউটপুট পাবা। আর ব্যাপারটা উল্টা করতে পারে না? আমি তোমাকে y দিব, তুমি x খুঁজে বের করবা, সেক্ষেত্রে তুমি লাইন কোনটা ইউজ করবা? অবভিয়াসলি পরেরটা, এটা, কারণ y অন x এটা না, x অন y এটা না? অর্থাৎ যখন x দিব y পাবা তখন এই এটা ইউজ করবা, আর যখন y দিব x পাবা তখন এটা ইউজ করবা। একই গ্রাফ থেকে দুটা ফাইন্ড আউট করা যায় না, যদি করো তাহলে তুমি মার্কস হারাবা। বুঝতে পেরেছো? এখন সেটা কিভাবে করবা? দেখো
আমি এখন তোমাকে বললাম যে ঠিক আছে এখন এদিক থেকে চলো, আমি তোমাকে y এর একটা ভ্যালু এখানে দিয়েছি, লেটস গো দেয়ার। এখানে ইন্টারসেক্ট করেছে তাই না? করেছে কিনা বলো তো? হ্যালো, Yes, sir. তাহলে এখন আমাকে কি করতে হবে? এখান থেকে আবার নিচে দিয়ে যেতে হবে না, কারণ ইন্টারসেক্ট করেছে তো আমার গ্রাফের উপর আমি পয়েন্ট পেয়েছি, কিন্তু আমার y ভ্যালু কত সেটা তো x ভ্যালু কত আমি তো জানি না এখনো, জানি? না স্যার, তাহলে x ভ্যালু পাওয়ার জন্য কোথায় যেতে হবে? নিচের দিকে। নিচে দিয়ে যেতে হবে। লেটস গো। Sorry for this mistake. তাহলে নিচে আসার পরে এখানে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? তাহলে এখানে x এর যে ভ্যালুটা পাবো সেটা আমার রিকোয়ার্ড ভ্যালু, এটা আমার রিকোয়ার্ড ভ্যালু না? ঠিক আছে? জি স্যার। ইভেন স্যার হ্যাঁ বলো। স্যার একই গ্রাফ থেকে যদি আমার x ফাইন্ড আউট করতে y ফাইন্ড আউট করতে তুমি সেক্ষেত্রে সেটা ভুল কেন? পারবা না, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বিষয় আছে, তুমি পারবা না এটা। না স্যার দুইটা লাইন দেওয়া থাকলে তখন কিভাবে বুঝবো কোনটা থেকে x ফাইন্ড আউট করবো কোনটা y ফাইন্ড আউট করবো? না সেটা আমি অবশ্যই বলে দিব, যখন x দিব তখন তুমি x দিয়ে দিয়েছি, এখানে ইনপুট কি x না? জি স্যার। তাহলে তো অবশ্যই তোমাকে এই লাইনটা ইউজ করতে হবে। আর যখন y দিয়ে দিচ্ছি তখন ইনপুট কে এটা না, y না? জি স্যার। তাহলে এটা ইউজ করতে হবে, অর্থাৎ ইনপুট যেটা দিব তার অপোজিট ভেরিয়েবলটা লাইন ইউজ করতে হবে। স্যার দুইটা ইকুয়েশনের জন্য কি দুইটা আলাদা আলাদা গ্রাফ দেওয়া থাকবে? গ্রাফ কেন দিব? আমি তো তোমাকে জাস্ট ডাটা দিয়ে দিব, এই লাইনটাও তোমাকে মানে ক্রিয়েট স্যার করতে হবে, তোমাকেই আঁকতে হবে, আচ্ছা মানে লাইন থেকে জি স্যার বুঝছি। ঠিক আছে? অবশ্যই লাইন থেকে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে টোটাল কাজটা কি? তোমার কাজ হচ্ছে প্রথমে কোরিলেশন কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করা, তারপর রিগ্রেশন কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করা, রিগ্রেশন লাইনগুলো ফাইন্ড আউট করা এবং স্কেচ করা, এবং ফাইনালি সেই রিগ্রেশন লাইন থেকে আননোন ভ্যালু ফাইন্ড আউট করা। এখন খুব মজার একটা বিষয় কি জানো, আমি তো এখানে কি করেছি, আমার গিভেন ডাটাগুলোর ভিতর থেকে ডাটা ফাইন্ড আউট করেছি তাই না? তাহলে এটা হচ্ছে ইন্টারপোলেশন, কিন্তু সবসময় কি ইন্টারপোলেশন হয়? এক্সট্রাপোলেশন হইতে পারে না বাইট থেকে? জি স্যার। তাহলে বাইট জি থেকে স্যার। যদি আমাকে করতে হয় তাহলে আমাকে লাইনটাকে এক্সটেন্ড করতে হবে। এখন ধরো আমাকে কোনটা তুমি এক্সট্রাপোলেট করতে চাচ্ছ, এটা হচ্ছে কোশ্চেন। তোমরা বলো তোমরা কোনটা এক্সট্রাপোলেট করতে চাও, এক্স নাকি ওয়াই? তারপর আমি অ্যান্সার দেব। বলো তোমরা কোনটা এক্সট্রাপোলেট করতে চাও, এক্স নাকি ওয়াই প্লিজ? স্যার হ্যালো, ওয়াই। ওয়াই কে এক্সট্রাপোলেট করতে চাও, তাহলে এক্স এর লাইনটাকে তোমাকে ইয়ে করতে হবে, এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে? এখন আমার এক্স এর লাইন কোনটা? এক্স এর লাইন হচ্ছে এটা, তার মানে পরেরটা, এটাকে আমি এক্সটেন্ড করতে হবে। এখন তুমি বলো তুমি কি লেফটে এক্সট্রাপোলেট করতে চাও নাকি রাইটে করতে চাও? মানে গিভেন ডাটাগুলো থেকে কম ডাটার ক্ষেত্রে জানতে চাও নাকি বেশি ডাটার ক্ষেত্রে? বেশি। 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 বেশি তোমাকে রাইটে বাড়াইতে হবে। তাহলে কিভাবে বাড়াবা দেখো তো, যদিও এটা হাতে বাড়াতে তোমার জন্য ইজি হবে, বাট আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। হাতে হলে এটা সুবিধা হয়। এই দেখো আমি এখানে যাত্রা আরম্ভ করলাম এই লাইনের উপর দিয়ে, দেখো আমি এটাকে বাড়ানো শুরু করলাম, করলাম না? জি স্যার। বাড়াইছি, এটাকে বাড়িয়ে দিলাম। এখন নিশ্চয়ই তোমার গিভেন ডাটার বাইরে থেকে তুমি ভ্যালু এখানে ইনপুট করতে পারবা, ঠিক আছে? এখন তাহলে এখান থেকে আমি ডাটা নিতে পারি, দেখো স্যার নিচের সাইডটা কি বাড়বে না? দরকার নাই। যদি নিচের সাইডে ডাটা বাড়ানোর দরকার হয়, অর্থাৎ তুমি যদি এক্সট্রাপোলেট যদি লেফটে করতে চাও তাহলে বাড়বে, নাহলে কেন বাড়বে? আমি যেহেতু তোমাদেরকে আগে জিজ্ঞেস করে নিছি তোমরা কোন দিকে এক্সট্রাপোলেট করতে চাও, রাইটে নাকি লেফটে? দুদিকে বাড়াইতে পারবে, এই যে বাড়াই দিচ্ছি দুদিকেই, কোনো সমস্যা তো নাই, আছে? জি না বাড়াই স্যার। দিলাম ইচ্ছা না স্যার মতো। আমি যে দিকটা করতে চাইবো জাস্ট শুধু সেই দিকে বাড়াবো। হ্যাঁ, যদিও দুদিকে যায়, দেখছো আরো একদম সীমানা বাইরে নিয়ে গেছি, সম্ভব। কারণ এইটা অ্যাকচুয়ালি ফোরকাস্টিং করতে ইউজ হয়। ওই যে আমরা করি না, ধরো গত বছর আমি দেখেছি যে সেপ্টেম্বর মাসে এত এত মিলিলিটার বৃষ্টি হইতে পারে, তাহলে আমি এবছর একটা প্রেডিকশন করতে পারবো না?
জি স্যার। এই প্রেডিক্টিভ মডেলগুলো হচ্ছে তোমার এই যে রিগ্রেশন লাইনের কাজ, বুঝতে পেরেছো? জি স্যার। সিমিলার তুমি এটাকেও বাড়াইতে পারবা, ইট ডাজন্ট ম্যাটার যে আর শুধু একটাকে বাড়ানো যাবে এই ধরনের চিন্তা করার কোনো কারণ নাই, দুটাকে বাড়ানো যায়, এটাকে বাড়াই কোনো সমস্যা নাই। তবে প্রথমে একদিকে বাড়াই তারপর সেটাকে আমরা এক্সটেন্ড করবো। তবে এদিকে বাড়াই দিলাম অলরেডি। এখন তোমার মনে হলো না আমি কেন শুধু একদিকে বাড়াবো, ওকে ইট ডাজন্ট ম্যাটার, বাড়াও। এবার এটাকে তুমি দুদিকে এক্সট্রাপোলেট করো, পারবা না? জি স্যার। ঠিক আছে, ভেরি ইজি ফ্যাক্ট। ওকে, তাহলে রিগ্রেশন লাইনগুলো ইউজ হয় মূলত প্রেডিকশনের জন্য। সেটা বিফোর টাইমও হতে পারে, আফটার টাইমও হতে পারে, ইভেন উইদিন টাইমও হতে পারে। উইদিন টাইম যখন হয় তখন আমরা বলি এটা হচ্ছে ইন্টারপোলেশন, আর যদি আউটার টাইম হয় দ্যাট মিন্স আমার গিভেন ডাটা সেটের বাইরে, তখন তাকে কি বলি? এক্সট্রাপোলেশন। কি বলা হয় তাকে? এক্সট্রাপোলেশন। এর আরেকটা নাম হচ্ছে ফোরকাস্টিং। আর তোমাদের পরীক্ষায় ম্যাথগুলো আসলে অ্যাকচুয়ালি ফোরকাস্টিংটাই আসে মূলত। ক্লিয়ার? জি স্যার। And with this math, your syllabus is over. দেখো ওখানে বুঝার আর কিছু বাকি আছে কিনা, তাহলে আমি সিলেবাস সামারিতে যাব। স্যার বলো। স্যার আচ্ছা স্যার, আমরা এই জায়গায় এক্স এর মানগুলো তো ইকুয়েশনে বসে বের করতে পারি। আমরা যদি গ্রাফে লাইন দিয়ে ইকুয়েশন থেকে মান বের করি তাহলে কি স্যার সমস্যা হবে? সমস্যা হচ্ছে আমরা নাম্বার দিব না, আমরা চাচ্ছি তোমার গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা বুঝো। মানে স্যার গ্রাফে লাইন ড্র করে যদি মানটা ইকুয়েশন থেকে বের করি? না, দিব না। কারণ গ্রাফ, আমার কথা হচ্ছে যে 10-এর পর একটু এদিক ওদিক হোক কোনো সমস্যা নাই, কিন্তু পুরোটাই করো। মানে রিয়েল লাইফে যখন তুমি কাজ করতে যাবা তখন তুমি দেখবা আসলে গ্রাফিক্যাল অ্যাপ্রোচটাই বেটার হয় আর কি। ক্যালকুলেশন। আচ্ছা আমি তোমার একটা কথা বলি, এই ইকুয়েশনটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, তাই না? জি স্যার। এই জন্য এটা খুব সহজ মনে হচ্ছে, তো লিনিয়ার ইকুয়েশনটা না সবসময় থাকে না, তখন এটা অনেক জটিল হয়, সেক্ষেত্রে গ্রাফটা বেটার সলিউশন। আমি বুঝতে পেরেছি? জি স্যার। যেমন ধরো তোমরা দেখবা এই যে ভেন ডায়াগ্রাম দেখো না সেট থিওরিতে, কিন্তু এটা অনেক জটিল। জি স্যার। কিন্তু তুমি যদি এটাকে যদি সরি মানে ডাটা সরাসরি সেটে যদি ডাটা বের করো যেটা অনেক জটিল হয়, কিন্তু সেম জিনিসটা তুমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে বের করো দেখো এটা অনেক সহজ হয়। জি স্যার। এই ব্যাপারটা এরকম আর কি, বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। আচ্ছা একটু দেখো 2 মিনিট, তারপর আমরা আমাদের সিলেবাস সামারি করে দিব। তাহলে তোমাদের পরীক্ষার ডেট তো পাল্টাই দিতে হবে, অলরেডি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিলাম, এলএমএস অলরেডি দিয়ে দিয়েছিলাম, ওটা পাল্টাইতে হবে। তাহলে ওটা চলে যাচ্ছে কবে? 29 তারিখ না? জি স্যার। যাই হোক 29 তারিখ কিন্তু আর বললে কিন্তু পেছানো যাবে না, কারণ আর টাইম নাই কিন্তু, ঠিক আছে? কেউ যদি বলে 29 তারিখে স্যার আজকে নিয়েন না পরে নিয়েন, তখন স্যার আমাদের কি 29 তারিখে লাস্ট ক্লাস নাকি 30 তারিখে লাস্ট ক্লাস? ইউনিভার্সিটি অফ, ঠিক আছে? তুমি বলো লাস্ট ক্লাস কবে? তোমাদের 3 দিন সময় দেওয়া হচ্ছে পড়ার জন্য, সো তোমার 30, 1, 2 এই 3 দিন ইউনিভার্সিটি অফ। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা, হেল্প নিতে পারবা, এমনিতে ক্লাস হবে না। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার সব জায়গায় দুইটা ফর্মুলা দিচ্ছি, একটা নরমাল ফর্মুলা একটা হলো কোডিং ফর্মুলা। আমরা কি মানে এক্সামে দুইটা দিয়ে ম্যাথ করবো নাকি? না, কোশ্চেনে উল্লেখ থাকবে, আর কোশ্চেন উল্লেখ না থাকতো তোমার ইচ্ছা, একটা করবা, দুইটা নয়। আচ্ছা স্যার। স্যার কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই ম্যাথগুলো স্যার কয়টা থাকবে স্যার? এগুলো স্যার করতে স্যার অনেক সময় লাগবে স্যার। 25 মার্কসে এই ম্যাথগুলো তো 10 মার্কসের মতো থাকবে।
স্যার সময় লাগবে তো স্যার অনেক বেশি, 1 ঘন্টা কিন্তু হবে স্যার। আমি সেক্ষেত্রে তোমাদের সুযোগ যেটা দেবো, তোমার এক্সেলে করে জাস্ট মনে করো সাম অফ এক্স আই, ঠিক আছে, শুধু সাম অফ এক্স আই সাম অফ ওয়াই আই এগুলো লিখে দিয়ে চলবে, বাকিটা তুমি এক্সেলে করে ফেলো, সমস্যা নেই। আমি অথবা তুমি মনে করো যে এই কাজগুলো, এই যে সাম অফ এক্স আই সাম অফ ওয়াই এগুলো এক্সেলে করে এক্সেল ফাইলটা অ্যাটাচ করে দিলে আমি মার্কস দেবো, সমস্যা নেই, স্যার এটা স্যার ভালো। ঠিক আছে। আমি এক্সেল অ্যাটাচমেন্ট নিব, কিন্তু ক্যালকুলেশন গুলো আমাকে খাতায় দেখাইতে হবে। আর খাতা শুধু অ্যানসার করে দিতে স্যার। অ্যানসার বলতে ওই যে মনে করো এখানে তুমি লাইনটা যে কিভাবে করছো সেটা দেখাবা, ঠিক আছে। আচ্ছা আমি একটু তোমাকে বলি, এগুলো এক্সেলে করে ফেলতে পারো, কিন্তু আমাকে এগুলো দেখাইতে হবে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, সাম অফ এক্স ইকুয়াল টু দিস, সাম অফ ওয়াই ইকুয়াল টু দিস, এখান থেকে শুরু করে নিচেগুলো দেখাইতে হবে। এই ডাটাগুলো না দেখালেও চলবে, এক্ষেত্রে তুমি এক্সেল ফাইলটা অ্যাটাচ করে দিবা। স্যার ডাটাগুলো শুধু স্যার সামগুলো স্যার খাতায় লিখবেন। হ্যাঁ, সামগুলো খাতা লিখে তুমি ম্যাথ শুরু করে দিবা, এই লাইনগুলো লিখতে হবে না। তো তুমি যেখানে করছো ওই ফাইলটা অ্যাটাচ করে দিবা, ঠিক আছে। এটা কিন্তু পিডিএফ করা যায়, এটা কিন্তু পিডিএফ করা যায়, এখানে সেভ অ্যাজ গেলে এটা কিন্তু পিডিএফ কিন্তু হয়। জি স্যার। স্যার গ্রাফগুলো কি স্যার খাতায় করব স্যার? না কোনো সমস্যা নাই, তুমি এক্সেলও করতে পারো, খাতায় করতে পারো, তোমার ইচ্ছা। এক্ষেত্রে আমি দুটাই সুযোগ দিচ্ছি, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এসব জিনিসটা আমার এত হেডেক নাই, আমি তোমাকে খাটাতে যাচ্ছি না, আমি চাচ্ছি তুমি নিয়মটা জানো কিনা। তাহলে ক্লোজ করে দিই না? হ্যালো, ওকে স্যার। জি স্যার। আচ্ছা এবার আমরা সামারি করি পরীক্ষার জন্য আমরা কি কি পড়েছি। তোমরা একদম বলো তো দেখি তোমাদের মনে আছে কিনা, আমি মিলাই দেখি। আমরা কি কি পড়েছি বলো তো? কি কোনো আইডিয়া চ্যাপ্টার নাই? 3 এর 3.1 ছাড়া বাকিগুলো চ্যাপ্টার 6, 7, 8 আর হচ্ছে এই স্ট্যাটিস্টিক্যাল ইস্যু, এই চ্যাপ্টারটা। ওকে, আমরা মূলত পড়েছি চ্যাপ্টার 3.3, ঠিক আছে। তারপর 3.3 পড়েছি, এরপর আমরা পড়েছি চ্যাপ্টার 6.3, 6.4, যেখানে 3.3 তে ছিল নরমাল ডিস্ট্রিবিউশন, 6.4 এ ছিল তোমার, সরি 6.3 তে ছিল তোমার পয়েন্ট এস্টিমেশন, এবং 6.4 এও ছিল ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, ঠিক আছে। দেন আমরা চ্যাপ্টার 7 থেকে, অ্যাকচুয়ালি 7 আমরা কোর্সে বইতে যাই নাই, আমরা একটা লেকচার শিট দিয়েছি, সেখানে আমরা দুই ধরনের ইন্টারভাল এস্টিমেশন দেখেছিলাম। একটা ছিল ইন্টারভাল এস্টিমেশন ফর মিন, আর একটা ছিল ইন্টারভাল এস্টিমেশন ফর প্রপোর্শন, তাই না? জি স্যার। আচ্ছা, এরপর আমরা চ্যাপ্টার 8 ওয়ান্স अगेन আমরা বইতে যাইনি, আমরা কি করেছি, টেস্ট অফ হাইপোথিসিস, আমরা টেস্ট অফ হাইপোথিসিসটা আমরা একটা লেকচার শিট দিয়েছি, সেখান থেকে পড়িয়েছি। সেখানে আমরা দেখেছিলাম যে টু সাইডেড এবং ওয়ান সাইডেড টেস্ট অফ হাইপোথিসিস। এখানে ওয়ান সাইডেড আবার ছিল অ্যাকর্ডিং টু প্রিভিলেজ, কাস্টমার প্রিভিলেজ নেবে নাকি ম্যানুফ্যাকচারার প্রিভিলেজ নেবে, সেক্ষেত্রে এটা লেফট সাইডেড অর রাইট সাইডেড, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা সেখান থেকে আবার তিনটা জিনিস দেখেছিলাম, অ্যারো টাইপ 1 এর প্রবাবিলিটি, অ্যারো টাইপ 2 এর প্রবাবিলিটি এবং পি ভ্যালু, মনে আছে?
জি স্যার। পি ভ্যালু ছিল আমাদের। আচ্ছা, এরপর আমরা কি দেখেছি, আমরা স্ট্যাটিস্টিক্যাল ইস্যুজের জন্য একটা লেকচার শিট দিয়েছে, আমরা একটা এক্সেল ফাইল দিয়েছি। এখানে প্রথমে ছিল স্ট্যাটিস্টিক্যাল গ্রাফস, আমরা 4টা গ্রাফ দেখেছি, তাই না? ঠিক আছে। জি স্যার। স্যার। এরপরে আমরা মেডল স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি দেখেছি। এখানে বেসিক্যালি ছিল মিন, মিডিয়ান, মড। তো মিন আমার 3 ধরনের ছিল, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। তারপরে সেখানে আমরা কিছু লোকেশন দেখেছিলাম, কোয়ার্টাইল, ডেসাইল এন্ড পার্সেন্টাইল, তাই না? জি স্যার। নেক্সট আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল ভ্যালু থেকে অন্যান্য ভ্যালুগুলো ফ্ল্যাকচুয়েশন মেজার করার জন্য মেজার অফ ডিসপারশন। তো মেজার অফ ডিসপারশনে আমরা কভার করেছিলাম মিন ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম 3 বেসেস, তাই না? জি স্যার। বেসগুলো কি ছিল? অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মড আর মিডিয়ান। রাইট। দেন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেছি, সেখান থেকে ভ্যারিয়েন্স দেখেছি, তার কোএফিসিয়েন্ট দেখেছি। এরপরে আমরা আমাদের ডিস্ট্রিবিউশনের শেপ বোঝার জন্য আমরা স্কিউনেস, কার্টোসিস দেখেছি, এবং সেগুলো স্কিউনেস কার্টোসিস ফাইন্ড আউট করার জন্য আমরা মুভমেন্টে হেল্প নিয়েছিলাম। বেসিক্যালি আমরা র মুভমেন্ট ক্যালকুলেট করেছি, সেগুলোকে সেন্ট্রাল মুভমেন্টে আমরা কনভার্ট করেছি, দেন স্কিউনেস কার্টোসিস কোএফিসিয়েন্ট গুলো ফাইন্ড আউট করেছি, তাই না? স্যার, হ্যাঁ বলো। আপনি যদি আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল ইস্যুর কয়েকটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিতেন ফাইনালের আগে, তাহলে ভালো হতো। কারণ আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না ম্যাথগুলো এক্সামে কিরকম করে আসবে আর কত বড় করে ম্যাথ করতে হবে। আচ্ছা, আমি খুঁজে দেখবো, যদি আমি পাই তাহলে আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, থাকার কথা। স্যার পজিশন পিডিএফ এ যেগুলো দেওয়া আছে এগুলো ওরকমই আসবে নাকি? দুই রকমই আসতে পারে, সরাসরি ক্যালকুলেশন আসতে পারে, আদারওয়াইজ গ্রাফ থেকেও আসতে পারে, যে কোনো এক পাশ থেকে আসবে, দুদিক থেকে আসবে না। ওকে স্যার। কারণ নাম্বার তো খুব একটা বেশি নাই, ঠিক আছে? জি স্যার। আর তাবাসসুম যেটা বলেছে আই উইল সি, যদি আমি পাই তাহলে আমি দিব। ওকে স্যার, থ্যাংক ইউ। কিন্তু সমস্যা হচ্ছে আমার ল্যাপটপ তো নষ্ট, আমি ডেস্কটপে একটু খুঁজে দেখবো যে কোথায় আছে। একদম লাস্ট চ্যাপ্টার আমরা দেখলাম কোরিলেশন এন্ড রিগ্রেশন, রিগ্রেশন লাইন, সেখান থেকে আমরা কিছু প্রেডিকশন দেখেছি। এন্ড ফাইনালি একদম লাস্ট আমরা কি দেখলাম, র্যাঙ্ক কোরিলেশন। ওকে, এই হচ্ছে আমাদের কভার্ড সিলেবাস। আই হোপ ইউ আর ক্লিয়ার। স্যার 3.2 কি ফাইনালে ছিল না? না, 3.2 তো মিডে শেষ হয়ে গেছে। 3.1, 3.2 স্যার 3.1 ফাইনালে মিডে ছিল, 3.2 তো ফাইনালে থাকার কথা স্যার। 3.2 আপনি ফাইনালে করাইছিলেন। 3.2 আর 3 এর 3.2 এর ফাইনাল যখন করায় নাই, মিডে ওখানে কোশ্চেন ছিল আমার মনে পড়ে, গামা ডিস্ট্রিবিউশন মিডে ছিল। স্যার আপনি আমাদের হয়তো 3.2 টা মিডের আগে পড়ায় ফেলছিলেন, কিন্তু সিলেবাস বলে দিছিলেন 3.1 পর্যন্ত মিডের। তো না। ওকে স্যার। তোমার কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি কোশ্চেনটা একটু চেক করে দেখি। আমার কাছে মিডের কোশ্চেন তো আছে, একটু কোশ্চেনটা দেখি আমি, কেমন? হুম, 3.2 কোশ্চেন পরীক্ষা আসছে। এই যে ম্যাথ 3B 3.2 থেকে কোশ্চেন আসছে। ছিল গামা এন্ড বিটা, না সরি, এক্সপোনেনশিয়াল এন্ড গামা ফাংশন নাকি? আচ্ছা, ক্লাস টেস্টে কি নিয়েছিলাম তোমাদের? 3.3 সাথে কিছু ছিল? 3.2 আর 3.3 ছিল ক্লাস টেস্টে, ফার্স্ট ক্লাস টেস্টে। আচ্ছা, তাহলে 3.2 আমি একটু ক্লাস টেস্টটা একটু তাহলে চেক করে দেখি। ক্লাস টেস্ট নাম্বার 3। ও, ইউ আর রাইট।
আচ্ছা, আমরা কতটুকু রাখবো এটা আশিকের সাথে আমি একটু কথা বলি, আমি তোমাদেরকে নেক্সট দিন পরীক্ষার পরে জানাই দিব, ঠিক আছে? যে 3.2টা স্যার। থাকবে কিনা, এটা তো ক্লাস টেস্টে নিয়ে নিছি। এটা একটা উদ্দেশ্য ছিল সিলেবাস শর্ট করার স্বার্থে, যেটা ক্লাস টেস্টে কভার করে ফেলবো, এটা রাখবো না ফাইনালে। সো আমি একটু আশিকের সাথে কথা বলি, আমি নেক্সট দিন তোমাদের জানাই। জি স্যার। কারণ অ্যাকচুয়ালি 3.3 এখানে পড়ানোর কোনো লজিক নাই, কারণ 3.3টা হয় কি তোমার ওই যে গামা বিটা তো এমনিতে তো এগুলো লাগে, সরি ওই যে ডিসিশন থিওরি এগুলোতে তো এটা এমনিতে লাগে। তারপর আমি একটু কথা বলি কেমন, আপাতত প্রিপারেশন নিতে থাকো, যদি স্ট্যাটিস্টিক্সটা নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো, ওদিক থেকে পরে দেখো, ঠিক আছে? ওকে স্যার। স্যার স্ট্যাটিস্টিক্যাল ইস্যুস এর পাই চার্টের ওখান থেকে কিরকম কোশ্চেন আসবে একটু বলা যাবে? মানে এটা বুঝতেছি না পড়ে। সিম্পলি ওই স্ট্যাটিস্টিক্যাল গ্রাফগুলো বলা হয় অ্যাকর্ডিং টু দ্য গিভেন পয়সন, সরি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, স্কেচ দ্য গ্রাফ। তো এখন গ্রাফ স্কেচ করতে বলে যা যা গ্রাফ লাগে আর কি ওগুলো দেখতে হবে। আমার কাছে একটা স্যাম্পল মনে হয় থাকার কথা, হ্যাঁ স্যাম্পলটা আমি খুঁজে পেয়েছি, স্ট্যাটাস স্যাম্পলটা আমি পেয়েছি। আচ্ছা, আমি একটা স্যাম্পল পেয়েছি, ঠিক আছে, এটা আমি কিছুক্ষণের মধ্যে গ্রুপে আপলোড করে দিচ্ছি। স্যার ইএলএমএস এ দিয়ে দিন। এলএমএস এ দিয়ে দিব? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এনি মোর কোশ্চেন? ক্লিয়ার করো। না স্যার এখন স্যার আপনি যে স্যাম্পলটা পেয়েছেন ওইটাতে কি মানে স্ট্যাটিস্টিক্যাল ইস্যুর মানে একটা এখানে কিছু কিছু ম্যাথ বেশিও থাকতে পারে, তোমরা তো প্যাটার্ন দেখতে চাইছিলে, হ্যাঁ প্যাটার্নটা হ্যাঁ দিলাম স্যার আর কি। প্যাটার্নটাই চাচ্ছিলাম। হ্যাঁ স্যার থ্যাংক ইউ। একটা কোশ্চেন একটু এদিক ওদিক থাকতে পারে, আমরা কখনো কখনো কোনো একটা জিনিস পড়ানোর সুযোগ অনেক সময় ছিল কিন্তু এখন হয়তো নাই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে দেখাই, তোমরা যেহেতু দেখতে যাচ্ছ এখানে একটা দেখাই তোমাদের, এই যে দেখো কোশ্চেন, এখানে দেখো there are three groups of people who have earnings this and this. First two groups have this and this respectively, মানে লোক সংখ্যা দেওয়া হয়েছে এবং এভারেজ দেওয়া হয়েছে, তোমাকে বলা হচ্ছে তাহলে লাস্ট গ্রুপে কত। অর্থাৎ এখানে x1 x2 x3 f1 f2 দেওয়া আছে, তাদের এভারেজ দেওয়া আছে, f3 দেওয়া নেই, তাহলে ফর্মুলা ইউজ করে f3টা বের করা, ঠিক আছে? মানে এগুলা দিলে হয় কি, আমরা যখন অনলাইনে পড়াইছি তখন অনেক অনেক কিছুই পড়াইছি, এখন তোমার কাছে যদি আমি যে দিই তাহলে তুমি কনফিউজড হবে আসলে। এবার আমরা সিলেবাস কিন্তু এবার পুরো আমরা অটো ডিটেলস পড়াই নেই, আমরা তুমি কনফিউজড হবে, সেক্ষেত্রে তোমাকে এটা না দেওয়াটাই বেটার। স্যার এইখান থেকে যেগুলো আমাদের পড়ানো হচ্ছে ওই টাইপের দুইটা বা একটা স্যাম্পল দিয়ে দিলেই হয়তো হবে, মানে আমরা জাস্ট কোয়েশ্চেনটা বোঝার জন্য যে কি কি আসতে পারে, মানে কোয়েশ্চেনটার লেন্থ কতটুকু হইতে পারে। আমি প্রায় নিশ্চিত তুমি কনফিউজড হবা। ওকে স্যার কারণ আপনার কোশ্চেন যেটা ভালো মনে হয়। 40 মার্কসের কোশ্চেনকে আমরা রিডিউস করে 25 মার্কসে আনতেছি, নিশ্চয়ই কোশ্চেন লেন্থ ওইভাবে থাকবে না, আর সবগুলো পার্টও দেওয়া যাবে না, সময় স্যার। কমতেছে, আমাকে মার্কসও তো কমাইতে হবে, সে ম্যাথের লেন্থ কমাইতে হবে না, জি স্যার। তো মিলবে না। জাস্ট আমি যেগুলো পড়াইছি এর মধ্যেই থাকো, ওকে স্যার। এর বাইরে কিছু হবে না। এর বাইরে কি হতে পারে সেটা আমাদের বললাম, যে গ্রাফ থেকে তোমাকে হয়তো বিভিন্ন মেজারমেন্ট গুলো ক্যালকুলেট করতে হতে পারে সেন্ট্রাল টেন্ডেন্সির ক্ষেত্রে, অন্যগুলো অ্যাজ ইউজুয়াল। ওকে ওকে স্যার। আর এরপরও যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে এনি টাইম তুমি আমাকে মেল করতে পারো। জি স্যার। তো তুমি না, যে কেউ আমাকে মেল করতে পারে, আমি হয়তো অনেক সময় সাথে সাথে হয়তো দেখি না, রিপ্লাই দিব ডেফিনেটলি ইনশাআল্লাহ।
আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিব